সারা বাড়ি জুড়ে এক প্রকার হইচই চলছে। আজ উদিতার ফুপ্পির মেয়ে আলেয়াকে পাত্রপক্ষ দেখতে আসছে। যেই সেই পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসেনি। এরকম খানদানি পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসা মানে অনেক বড় ব্যাপার স্যাপার। পাত্রের পরিবার বিশাল বড়লোক। পাত্র নিজেও একজন নামি দামি কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। টাকা পয়সার কোনো অভাব নেই। বিশাল বড় ফ্যামিলি বিজনেস আছে তাদের। আছে ঢাকা শহরে দুটো ডুপ্লেক্স বাসা, একটা নিজস্ব গার্মেন্টস ও মার্কেট। পরিবারের সবার জনপ্রতি প্রত্যেকের আছে গাড়ি ও ফ্ল্যাট। আছে নিজস্ব দুটি গ্রোসারি শপ ও সুপার শপ। গ্রামের বাড়িতে প্রচুর জায়গা জমি আছে। সাথে আছে চৌধুরী বংশের বিরাট জমিদার বাড়ি। কোনো কিছুরই কোনো কমতি নেই। সাথে ওনারা সবাই খুব ভালো মনের মানুষ। এরকম পরিবারের সাথে আত্মীয়তা করলে জীবনে আর কি চাই। তাই তো সারা বাড়ি জুড়ে এলাহি আয়োজন করা হচ্ছে, পাত্রপক্ষের সবাই যাতে খুশি হয় তাদের আতিথেয়তার জন্য। অদিতা তার বড় ফুপির বাড়িতে বেড়াতে এসেছে। এসএসসি পরীক্ষা শেষে 3 মাসের ছুটি। তাই তার বড় ফুপি এক প্রকার জোর করেই তাকে নিয়ে এসেছেন। অদিতা এত সহজে কোথাও বেড়াতে যায় না। খুব অস্বস্তি লাগে তার। খুব ইন্ট্রোভার্ট টাইপের কিনা তাই আসতে চায়নি এখানে, তাও আসতে হয়েছে তার ফুপ্পির জোরাজুরিতে। আর ওর আব্বু মিস্টার আনিসুল খান ও পারমিশন দিয়েছেন তাকে। কারণ এত লম্বা ছুটিতে এভাবে ঘরে বসে বোর হওয়ার থেকে নিজের ফুপ্পির বাড়ি থেকে ঘুরে আসা ভালো। আলিয়া উদিতার থেকে বয়সে বড়। আলিয়ার বয়স 22 আর উদিতার সবে মাত্র 16তে পা রেখেছে। কেন জানি আলিয়া উদিতাকে মোটেও পছন্দ করে না। কথায় কথায় খালি খোঁচা দেওয়ার তালে থাকে। এজন্যই আরও ফুপ্পির বাসায় আসতে চায় না সে। এর চেয়ে নিজের বাসায় থাকাটাই ভালো। প্রায় 1 সপ্তাহ থাকার পর আজকেই চলে যেতে চাইছিল উদিতা বাসায়। কিন্তু আলেয়ার জন্য হঠাৎ পাত্রপক্ষ আসার কথা শুনে ওর ফুপ্পি তাকে আটকে দিলেন। উদিতা ঘরকন্যার কাজে ভীষণ পটু। রান্নাবান্নায় ওর হাত অসাধারণ। এত বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব আসা চারটিখানি কথা নয়। আর ওদের খাতির যত্নে যাতে কোনো ত্রুটি না হয়, তাই উদিতাকে এখন ভীষণ দরকার তার ফুপ্পি মিসেস লিমার। উদিতা রান্নাঘর সামলানোর দায়িত্বে থাকলে তিনি নিশ্চিন্তে বাকি সব কাজ সামলাতে পারবেন। সেই সকাল থেকে রান্নাঘরের কাজে ব্যস্ত উদিতা। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে সে। গোসলও করতে পারেনি এখনো কাজের চাপে। একা হাতে বিভিন্ন পদের রান্না বান্না সব করছে সে। শুধু ওর ফুফাতো ভাইয়ের বউ তানিয়া ওকে এটা সেটা এগিয়ে দিচ্ছে। আর মিসেস লিমা বাইরে অতিথিদের আপ্যায়ন করছেন। এবং সব তদারকির দায়িত্বে আলেয়ার বড় বোন সাফিয়া রয়েছে। যদিও কাজের কাজ কিছুই করছে না সে। পাত্রপক্ষ হিসেবে অনেকে এসেছে, যেন বিয়ে খেতে এসেছে সবাই। বিশিষ্ট শিল্পপতি মিস্টার মোর্শেদ হামিদ চৌধুরী ও মিস্টার এনামুল তামিম চৌধুরীর পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ওনারা আপন দুই ভাই। মিস্টার এনামুল তামিম চৌধুরীর মেজ ছেলে এহতেশাম তাসকিন চৌধুরী। এর জন্য আলিয়াকে ওনাদের চোখে পড়েছে। ওনাদের বলতে তাসকিনের পছন্দেই ওনারা দেখতে এসেছেন। মিস্টার মোর্শেদের স্ত্রী মিসেস ইয়াসমিন খাতুন ও মিস্টার এনামুলের স্ত্রী তারানা হকও এসেছেন। সাথে আছে মিস্টার এনামুলের বড় ছেলে তামজিদ ও তার স্ত্রী তারিন এবং তাদের মেয়ে এরাত। মিস্টার এনামুলের ছোট ছেলে তাসিম এবং মিস্টার মোর্শেদের টুইন ছেলে মেয়ে তাসজিদ ও এনা, সাথে মিস্টার মোর্শেদের পুত্রবধূ কেয়া ও কেয়ার মেয়ে পুতুল। সবাই এসেছে। পুতুলের বাবা ও চাচা শুধু ওরা দুজনই আসেনি। তাও মিসেস লিমার কাছে শুধু ওনারাই যথেষ্টর থেকে বেশি মনে হচ্ছে। উনি এবং ওনার স্বামী তো তাদের তদারকি করতে করতে হাঁপিয়ে উঠেছেন। চা নাস্তা নুডলস লাচ্ছি সেমাই, হরেক রকমের পিঠা পাটিসাপটা পুডিং, হাতে বানানো কেক বিস্কিট, চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল, চিকেন স্যান্ডউইচ, নাগেটস, পাস্তা, চাউমিন, কিমার কাটলেট, সবজির কাটলেট, নাচোস, হরেক রকমের বড়া, সবজির বড়া, ডালের বড়া, কিমার বড়া, রসমালাই, রসগোল্লা, ছানার মিষ্টি, বুন্দিয়ার মিষ্টি, দই, ফালুদা, বোরহানি, কোল্ড কফি, কাস্টার্ড, শিক কাবাব, বটিকা কাবাব, হটডগ, সব রকমের নাস্তার আয়োজন করা হয়েছে। কি নেই খাবারের আইটেমে। সব রান্না সেই ফজরের নামাজের পর থেকে শুরু করেছিল উদিতা। এখন প্রায় বিকাল 4:30 বাজে। এখনও রান্নাবান্না পুরোপুরি শেষ হয়নি। একদম ক্লান্ত হয়ে গেছে উদিতা।
পাত্রপক্ষের মন রক্ষা করার জন্য এত কিছু আয়োজন। পছন্দ হলে আজকেই আংটি পরিয়ে দিয়ে যাবে। যেই আলিয়া ওকে পছন্দ করে না, সেই আলিয়ার জন্যই এত কিছু করছে সে। আলিয়া তো গতকালকে থেকে রূপচর্চা করা শুরু করেছিল। আজকে পাত্রপক্ষ আসার আগে পর্যন্ত সেই রূপচর্চা নিয়েই ব্যস্ত ছিল। পার্লার থেকে সাজগোজ করে এসেছে সে, যাতে তারা তাকে কোনোভাবেই রিজেক্ট না করতে পারে। উদিতা মনে মনে হাসল শুধু আলিয়ার কর্মকাণ্ড দেখে। পছন্দ করার হলে এমনিই করবে, এত সাজুকুচু করার কি দরকার বুঝি না। বিয়ের পর তো এমনিতেই আসল ফেস দেখতে পাবে। আলিয়া যথেষ্ট সুন্দরী, তবে উদিতার সামনে দাঁড়ালে সেই সৌন্দর্যটা একদম ফিকে হয়ে যাবে। স্বাভাবিকভাবেই তখন উদিতাকেই সবার চোখে পড়বে, যেহেতু উদিতা দেখতে ভীষণ নজর কাড়া সুন্দরী। আর এজন্যই আলিয়া আরও বেশি হিংসা করে উদিতাকে। আলিয়া ভীষণ স্মার্টভাবে চলাফেরা করে, আজও তার ব্যতিক্রম হয়নি। খুব স্টাইলিশভাবে শাড়ি পরেছে সে, মাজা বরাবর গোল্ডেন কালার করা চুল ছেড়ে রাখা, সাথে আছে গর্জিয়াস মেকওভার ও গয়নাগাটি, যেন আজকেই বিয়ে হয়ে যাবে। আলিয়াকে মিসেস ইয়াসমিন খাতুন ও তারানা হক ওনাদের মাঝে বসিয়েছেন। মিসেস তারানা তাকে মিষ্টি হেসে জিজ্ঞেস করলেন, তোমার পুরো নাম কি মা? আলিয়া লাজুক স্বরে উত্তর দিল, মিফতা তাবাসুম আলিয়া। বাহ, খুব মিষ্টি নাম তো তোমার মামুনি। তাই স্টাডি করছো তো মা? কিসে পড়ো তুমি? জি, অনার্সে পড়ি, 3য় বর্ষে। মিসেস তারানা প্রশংসা করে বলে উঠলেন, ভালো, খুব ভালো। তা রান্না বান্না কিছু পারো তো মা তুমি? এবার আলিয়া মহা বিপদে পড়ে গেল। রান্নার রও চেনে না সে, এমনকি 1 কাপ চাও জীবনে নিজে থেকে বানিয়ে খায়নি। আর কিনা ও রান্না করবে তা বোঝাই যায়। কি জবাব দেবে সে এখন? এবার যদি এই রান্না না পারার কারণে ওর বিয়ে ভেঙে যায়, তাহলে কি হবে? আর ভাবতে পারছে না সে। এজন্যই তো মা তাকে অকর্মা বলে ডাকে। ইস, কিছু রান্না ও যদি শিখে রাখা যেত, তাহলে তো এখন গর্ব করে বলা যেত। মনে মনে আক্ষেপ করছে আলেয়া। আবারও উদিতার প্রতি হিংসায় মনটা বিষিয়ে উঠল তার। এইটুকুন মেয়ে হয়ে প্রত্যেকটা কাজে তাকে ডিঙিয়ে যায় সে। সব কাজের কাজই। তার সামনে রাখা প্রত্যেকটা নাস্তার প্লেট দেখে মেজাজটা গরম হয়ে গেল তার। খুব ভালো করে জানে সে এসব কিছু উদিতা তৈরি করেছে। আলিয়া এবার আমতা আমতা করতে লাগলো। আসলে আন্টি, ইয়ে মানে। এবার মিসেস ইয়াসমিন ওকে থামিয়ে দিলেন, মৃদু হেসে বললেন, থাক মা, বুঝতে পেরেছি। তুমি রান্না করতে পারো না, তাই তো? আলিয়া মাথা নিচু করে চুপ করে আছে। কি বলবে? এটা তো সত্যি কথাই যে সে রান্না পারে না। মিসেস লিমা মিসেস ইয়াসমিনের কথা শুনে ভয়ে ঘেমে গেছেন। ওনার এই মুহূর্তে ইচ্ছে করছে যে আলিয়াকে তুলে একটা আছাড় মারতে। উনি এবার কথা কাটানোর জন্য নিজের মেয়ের পক্ষে সাফাই গিয়ে বলে উঠলেন, আসলে ভাবি বড্ড আদরের মেয়ে তো, তাই যদি হাতটা পুড়িয়ে ফেলে ওই ভয়ে রান্নাঘরে যেতে দিই না। তাও টুকটাক শিখে নেওয়ার চেষ্টা করছে সে। আরও পড়ালেখা চাপে পড়ে রান্না শেখা হয়ে ওঠেনি আর কি। তবে শিখে নেবে সে, ব্রেন খুব শার্প তার, যা দেখে তাই শিখে ফেলে। মিসেস ইয়াসমিন এবার আন্তরিকভাবে বলে উঠলেন, না না ভাবি, এটা কোনো ব্যাপার নয়। আমরা তো আমাদের বৌমাদের নিয়ে কোনো কাজকর্মই করাই না। ওরা আমাদের কাছে বৌমা কম, মেয়ে বেশি। তবে রান্না শেখাটা প্রত্যেক মেয়ের জন্যই জরুরি। এটা যেমন শৌখিন, তেমনি প্রয়োজনীয়ও বটে। বলা যায় না কবে কখন চাপে পড়ে নিজের জন্য হোক বা পরের জন্য হোক রান্না করতে হয়। সমস্যা নেই, আমাদের বৌমারাও রান্না বান্নায় ভীষণ কাঁচা ছিল। আমরাই তাদেরকে শিখিয়ে পড়িয়ে দিয়েছি। এখন তারা আলহামদুলিল্লাহ সব করতে পারে নিজে নিজে। এবার না হয় আলেয়াকেও শেখালাম। এতক্ষণ ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলেন মিস্টার মোর্শেদ, মিস্টার এনামুল ও আলেয়ার বাবা মিস্টার গোলজার এবং আলেয়ার বড় ভাই মুরাদ। মিসেস ইয়াসমিন ও মিসেস তারানার কথা শুনে মুচকি হাসলেন ওনারা। তাসকিন আলেয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, আর আলেয়া তা খেয়াল করে লজ্জায় লাল হয়ে গেল। মিসেস লিমা মিসেস ইয়াসমিনের কথা শুনে যেন হাতে আকাশের চাঁদ পেলেন। খুশি হয়ে বলে উঠলেন, অবশ্যই ভাবি, আপনারা যেমনভাবে ইচ্ছা তেমনভাবেই ওকে গড়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এখন থেকে তো সে আপনাদেরই মেয়ে, তাই না?
এবার মিস্টার এনামুল হাসি মুখে বলে উঠলেন, তা আপনি ঠিক বলেছেন বেআইন। আলেয়া মা এখন থেকে আমাদের মেয়ে। আমার ছেলে তাসকিনের জন্যে আলেয়া মাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তা মামনি, আমার এই ছেলেকে কি তোমার পছন্দ হয়েছে বলো তো? আলেয়া লজ্জায় মাথা নুইয়ে বসে আছে। মিস্টার এনামুলের প্রশ্ন শুনে মুচকি হাসল সে। তারপর হালকাভাবে মাথা ঝাঁকিয়ে বলল, জি। এবার মিসেস তারানা তাসকিনকে জিজ্ঞেস করলেন, তা তোমার কি মত তাসকিন, পছন্দ হয়েছে তো? অবশ্য আমার জানা মতে আলায়াকে তোমার ভীষণ পছন্দ হয়েছে। কি ঠিক বললাম তো? তাসকিন আলেয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ আম্মু, আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। মিসেস লিমাও আলহামদুলিল্লাহ বলে সবাইকে মিষ্টি মুখ করাতে ব্যস্ত হয়ে পড়লেন। মিসেস তারানা সহাস্য বদনে আলিয়ার হাতের মধ্যাঙ্গুলিতে ডায়মন্ডের কারুকাজ করা একটি রিং পরিয়ে দিলেন। মিসেস ইয়াসমিন মোটা দুটো সোনার বালা পরিয়ে দিলেন আলিয়ার হাতে। সাথে পরানো হলো ডায়মন্ডের নাকফুল, স্বর্ণের কানের ঝুমকো ও গলার নেকলেস। আলিয়া এবং তার বাবা মায়ের খুশি দেখে কে। মিসেস লিমা আরও ব্যস্ত হয়ে গেলেন তাদের খাতিরদারিতে। মিসেস ইয়াসমিন একটি ডালের বড়া নিয়ে তাতে কামড় বসালেন। মনে মনে বললেন, রান্না যেই করে থাকুক তার রান্নার হাত কিন্তু অসাধারণ, খেতে ভীষণ টেস্টি হয়েছে। তাসকিন এবং আলিয়াকে আলাদা করে কথা বলার জন্য আলিয়ার রুমে পাঠানো হলো। প্রায় আধা ঘন্টার মতো আলাদা টাইম স্পেন্ড করলো ওরা দুজন। তারপর তানিয়ার ডাকে আবারও ড্রয়িং রুমে সবার কাছে ফিরে এলো। ওনারা সবাই আড্ডা ফুর্তিতে মেতে উঠলেন। রাতের ডিনার সেরে ওনারা বাসায় যাবেন। এনা, কেয়া এবং তারিন ওরা আলেয়ার সাথে গল্প জুড়ে দিল। মিসেস ইয়াসমিন, মিসেস তারানা এবং মিসেস লিমাও গল্পে মেতে উঠেছেন। বাকি পুরুষেরা মিলেও আড্ডায় ব্যস্ত, একমাত্র উদিতা বাদে। সে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের ডিনারের সব বন্দোবস্ত করতে লেগে গেল। যদিও বেশ কয়েক পদের রান্না শেষ, আর মাত্র 2 কি 3 পদ রয়েছে, সেগুলোও সম্পূর্ণ করতে লাগলো সে। গোসল শেষে মাগরিবের নামাজ আদায় করে আবারও রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। উদিতা অতিথিদের সামনে মোটেই আসেনি, কাজ নিয়েই সারাদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছে। রাতের ডিনারের জন্য সব খাবার খুবই চমৎকারভাবে পরিবেশন করে ডাইনিং টেবিলের ওপর রেখে এসেছে উদিতা। সবকিছু গোছগাছ করে দিয়ে এসেছে। বাকিটুকু তানিয়া ও মিসেস লিমা সামলে নেবেন, তাই সে অবসর পেয়ে রুমে চলে এলো। এত এত সুস্বাদু খাবারের বহর ও পরিবেশন স্টাইল দেখে সবার জিভেই জল চলে এলো। খাবার খেতে বসে গেল সবাই। সত্যি ভীষণ সুস্বাদু হয়েছে খেতে খাবারগুলো। মিসেস ইয়াসমিন তো প্রশংসায় পঞ্চমুখ, বাকিরাও খুব প্রশংসা করলো রাঁধুনির। তবে কে রান্না করেছে তা কেউ জিজ্ঞেস করেনি। ওনারা মনে করেছেন মিসেস লিমার পুত্রবধূ তানিয়া হয়তো এসব কিছু করেছে। মিসেস লিমার তো ভাইঝির প্রশংসা শুনে গর্বে বুক আধ হাত ফুলে উঠল। মেয়েটা রূপে গুণে সব দিক দিয়ে পরিপূর্ণ। খাওয়া দাওয়া সেরে সবাই আবারও ড্রয়িং রুমে গিয়ে বসলো। মিসেস ইয়াসমিন মিসেস লিমাকে ডেকে জিজ্ঞেস করলেন যে ওয়াশরুম ঠিক কোন দিকে। মিসেস লিমা উদিতা যে রুমে আছে ওই রুমটা দেখিয়ে দিলেন। আলেয়ার রুমের ওয়াশরুমে কেয়া তার মেয়েকে নিয়ে গেছে তো তাই। মিসেস ইয়াসমিন উদিতা যে রুমে আছে ওই রুমে চলে গেলেন। রুমে ঢুকে সারা রুমে চোখ বুলালেন উনি। তবে ঘরের পশ্চিম কোণের দিকে চোখ পড়তেই থমকে গেলেন তিনি। চোখজোড়া ওখানেই আটকে গেল তার। ওনার মনে হলো চোখের সামনে কোনো হুড় পরীকে দেখছেন উনি, যে কিনা নামাজে দাঁড়িয়ে আছে। এক মনে যায় নামাজের দিকে বুকে হাত বেঁধে তাকিয়ে আছে উদিতা। অন্য কোনো দিকে মনোযোগ নেই তার। কেউ যে তাকে দেখছে তার প্রতি উদিতার কোনো ভ্রুক্ষেপই নেই। এক মনে এশার ইবাদত করতে ব্যস্ত সে। মিসেস ইয়াসমিন মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন উদিতার দিকে। উনি ভাবতে পারছেন না যে আদেও এত সুন্দর কোনো মেয়ে হতে পারে। লম্বা ও ফুল হাতা গাউনের মতো ড্রেস আপ ও লম্বা হিজাবের কারণে তার সারা শরীর আবৃত। শুধুমাত্র তার শুভ্র মুখাবয়ব ও ফকফকা হাতজোড়া স্পষ্ট প্রতীয়মান। মুখের আদল ভীষণ মায়াবী। অঝুর পানির প্রভাবে মুখ হালকা ভেজা ভেজা রয়েছে এখনো। চোখের লম্বা ও কালো পাপড়িগুলোই অঝুর পানি এখনো লেপ্টে আছে। অতিরিক্ত সুন্দর লাগছে তাকে দেখতে।
মিসেস ইয়াসমিনের মাথা থেকে যেন ওয়াশরুমের চিন্তা হাওয়া হয়ে গেছে। মনে মনে তিনি ভাবছেন, কে এই মেয়েটা, কি তার পরিচয়? ওনার ভাবনা শেষ হতে হতে ততক্ষণে উদিতার নামাজ পড়া শেষ হয়ে গেছে। মিসেস ইয়াসমিনকে তার দিকে এক ধ্যানে তাকাতে দেখে উদিতা কিছুটা আড়ষ্ট হয়ে গেল। নিজের জড়তা কোনো মতে কাটিয়ে উদিতা মিসেস ইয়াসমিনকে হাসি মুখে সালাম দিল। মিসেস ইয়াসমিন আর এক দফা মুগ্ধ হলেন উদিতার ভয়েস শুনে। তিনিও হাসি মুখে সালামের জবাব দিলেন। আদুরে কণ্ঠে উদিতার পরিচয় জানতে চেয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে মা? তোমাকে তো ঠিক চিনলাম না। উদিতা বিনীত কণ্ঠে জবাব দিল, আমি আসলে আলেয়া আপুর মামাতো বোন ইশরাত আবিয়াত ঔদিতা আমার নাম। আলেয়া আপুর মেজ মামার মেয়ে আমি। পরীক্ষা শেষে ছুটিতে বড় ফুপির বাসায় মানে এখানে বেড়াতে এসছে আর কি। বাহ, খুব মিষ্টি তো তোমার নাম, ঠিক তোমার মতোই। তা মামনি, তোমাকে তো একবারও বাইরে যেতে দেখিনি। আসলে আন্টি, আমি এত মানুষজনের সামনে কমফোর্ট ফিল করি না, তাই আপনাদের সামনে যাইনি এতক্ষণ। কিছু মনে করবেন না প্লিজ, আমার খুব অস্বস্তি লাগে এত মানুষের সামনে যেতে, তাই। না মা, এত হেসিটেট ফিল করার দরকার নেই, সমস্যা না। আমি কিছু মনে করিনি। তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। তুমি কিন্তু খুব মিষ্টি দেখতে। ধন্যবাদ আন্টি। কোন ক্লাসে পড়ো তুমি মামনি? মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি আন্টি। মিসেস ইয়াসমিন ভাবেননি যে উদিতার বয়স এত অল্প হবে। তিনি ভেবেছিলেন ম্যাচিওর হবে হয়তো, তার কারণ উদিতার চেহারার সম্ভ্রান্ততাই তো তাই বলে, গেটাপও প্রাপ্ত বয়স্কদের মতো। মিসেস ইয়াসমিন চেহারায় বিস্ময় ভাব চেপে রাখতে পারলেন না। মানে তোমার বয়স মাত্র 16 বছর? জি আন্টি। ঠিক এমন সময় রুমে প্রবেশ করলেন মিসেস লিমা এবং মিসেস ইয়াসমিনের ছোট মেয়ে এনা। মিসেস ইয়াসমিনের মতো উদিতাকে দেখে এনাও কিছুটা থমকে গেল, মুগ্ধ হয়ে গেল উদিতাকে দেখে। এত সুন্দর মেয়ে যেন পুরো রূপকথার গল্পের পরীদের মতো দেখতে। কি সুন্দর তার টানা টানা ও বড় বড় চোখ, জেরাফের চোখের মতো। কুচকুচে কালো ঘন ও লম্বা পল্লব দ্বারা বেষ্টিত চোখজোড়া দেখলে যে কেউ ফিদা হতে বাধ্য। সেই চোখজোড়ায় সব সময় বিরাজ করে এক অদ্ভুত শান্তিময় মায়া। তার চোখের চাহনি ভীষণ শীতল, যে কেউ ডুবে যাবে সেই শীতলতা ভরা ঠান্ডা চাহনিতে। কপালের ঠিক মাঝখানে কালো ছোট একটা তিল, দেখলে মনে হয় যেন কপালে টিপ বসিয়েছে। ন্যাচারালি গালগুলো টমেটোর মতো ব্লাশিং দেখতে। তরতরে মসৃণ খাড়া নাক তার, রক্ত লাল টকটকে টসটসা ঠোঁটজোড়া তার দেখতে খুব বেশি আকর্ষণীয়। এক কথায় অসাধারণ লাগছে তাকে দেখে। উদিতা উচ্চতায় মাত্র 5 ফুট 4 ইঞ্চি এবং তার ওজন 53 কেজি। ভীষণ গোলুমলু ও নাদুস নুদুস চেহারা তার, দেখলেই বাচ্চাদের মতো আদর করতে ইচ্ছে করবে। মিসেস লিমা আবারও তাদের সাথে উদিতাকে পরিচয় করিয়ে দিলেন। উদিতা এনার সাথে আন্তরিকতার সহিত হাসি মুখে কুশল বিনিময় করল। মিসেস লিমা উদিতাকে ভীষণ ভালোবাসেন, ওনার খুব আদরের ভাইজি সে। উদিতার ক্লান্তিমাখা চেহারা দেখে মিসেস লিমা কিছুটা ব্যস্ত ভঙ্গিতে উদিতাকে বললেন, মা, তোর কি শরীর খারাপ লাগছে? কিছু খেয়েছিস তো মা আমার? আমার ভাইজিটা আজ সারাটা দিন ধরে নিজেকে কাজে কর্মে ও রান্না বান্নায় ব্যস্ত রেখেছে। সে খেয়েছে কিনা কিছুই খেয়াল করিনি। উদিতা মিসেস লিমাকে আশ্বস্ত করে বলল, ফুপি, তুমি খামোখাই চিন্তা করছো। আমি খেয়েছি তো, আর আমার মোটেই শরীর খারাপ লাগছে না। আমি একদম ঠিক আছি ফুপি, তুমি নিশ্চিন্তে থাকো। এনা এবার গেস করে বলে উঠল, ওয়েট, তার মানে এত সব খাবারের আইটেম উদিতাই রান্না করেছে? এবার মিসেস লিমা উদিতার প্রশংসায় লিপ্ত হয়ে গেলেন। তার বলতে আমার উদিতা ছাড়া এত সুস্বাদু খাবার আর কে রান্না করবে? আমার উদিতা সকল প্রকারের কাজকর্মে অনেক পটু, বিশেষ করে রান্না বান্নায়। আমার উদিতা মায়ের হাতের রান্না যে একবার খেয়েছে, তার জিভে এখনো সেই স্বাদ লেগে আছে। আমার উদিতার মতন এত নিরীহ মানুষ হতেই পারে না। আমার মাটা রূপে গুণে সব দিক দিয়ে একদম পারফেক্ট। পড়াশোনা খুব ভালো, খুব বাধ্য মেয়ে এসে, বড়দের সাথে জীবনেও মুখে মুখে তর্ক করে না। যে যা বলবে সেটাই সে নীরবে পালন করে।
সবাইকে খুব সম্মান করে আমার মাটা। আফসোস, আমার যদি আর একটা ছেলে থাকতো তাহলে যে করেই হোক আমি উদিতাকে আমার ছেলের বউ বানিয়ে নিতাম, কিন্তু তা তো আর সম্ভব নয়। এটা মিসেস লিমার এক প্রকারের মুদ্রা দোষ। অদিতাকে দেখলেই এই আক্ষেপটা ওনার বুক ছিঁড়ে বেরিয়ে আসে। ভীষণ আফসোস হয় ওনার। মনে মনে ভাবেন যে এই মেয়েটা আরও আগে জন্মগ্রহণ করলে কি এমন ক্ষতি হতো? তাহলে তো আমার মুরাদের সাথে তাকে বিয়ে দিতে পারতাম। মিসেস ইয়াসমিন তো অদিতার রান্নার কথা শুনে অবাক হয়ে গেলেন। এতটুকু মেয়ের এত সুন্দর গুণ! রান্না শুধু জানলেই তো হয় না, তার সঠিক স্বাদ বোঝা লাগে। কজনের হাতের রান্না এত সুস্বাদু হয়? মেয়েটা মন দিয়ে কাজ করে বলেই তো সব কিছু এত সুন্দর ও গোছানো হয়েছে। মিসেস ইয়াসমিন আবারও অদিতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। তিনি এমন কিছু ভাবতেও পারেননি। সাথে এনাও যোগ হয়ে গেল। এত এত প্রশংসার বাণী শুনে অদিতার কান গরম হয়ে গেছে। লজ্জায় গাল ও নাকের ডগা আরও ব্লাশিং করছে। এরই মধ্যে মিসেস ইয়াসমিন ওয়াশরুমে গেলেন। ওয়াশরুম থেকে ফিরে এসে আবারও অদিতাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলেন। তোমার ফ্যামিলিতে কে কে আছে মামনি? আমার আব্বু, ওনার নাম আনিসুল খান। আম্মু আনিতা মিনহা। বড় ভাইয়া শাহরিয়ার খান। বড় ভাবি উসামা দিদার। আমার 4 বছর বয়সে একটা ভাতিজা আছে, নাম সাজিদ খান। এবং আমার মেজো আপু উষা ফাউজিয়া সাদিয়া। ওনারা অবশ্য বিয়ে হয়ে গেছে। আমার দুলা ভাইয়ের নাম আশহাম মিজান। আমার 3 বছরের কিউট একটা বোন আছে, তার নাম আরহাজ মিনহার। বাহ, একদম সিম্পল হ্যাপি ফ্যামিলি। তা মা, তোমার আব্বু এবং ভাইয়া কি করেন? জি, আমার আব্বু ঢাকা ভার্সিটির প্রফেসর, আর ভাইয়া ব্যাংকে চাকরি করেন। খুব ভালো। তোমার বাসা কোথায় মা? বনানীতে আমাদের নিজস্ব বাসা আছে আন্টি, ওখানেই থাকি। যদিও বাসাটা আহামরি তেমন কিছু নয়, টিন শেডের সাধারণ বাসা, তবু ওটাই আমাদের কাছে অনেক শান্তি নিবাস। কিছু মনে করো না মা, আমিও কিন্তু তোমার মতন খুব সাধারণ একটা পরিবার থেকে বিলং করি। আমার বাবা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। তবে আমরা মধ্যবিত্ত হলে কি হবে, আমাদের আত্মসম্মান কিন্তু প্রখর। হোক না আমার স্বামী কোটিপতি বা শিল্পপতি, সবার আগে এটাই তো আমার পরিচয় যে আমি একটা সাধারণ পরিবারের মেয়ে। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বরং এটা আমাদের জন্য গর্বের বিষয়। কি বলো মা? মিসেস ইয়াসমিনের কথা শুনে মুগ্ধ হয়ে গেল উদিতা। তিনি যে একদম নিরহংকার টাইপের মানুষ তা বুঝতে বেশি সময় লাগলো না উদিতার। উদিতার ভীষণ ভালো লাগছে ওনার সাথে কথা বলতে। এরকম অমায়িক মানুষের সাথে কথা বলতে কার না ভালো লাগে? জি আন্টি, এটা আপনি ঠিক বলেছেন। হয়তো আমরা সাধারণ, কিন্তু আমাদের কাছে আমাদের আত্মসম্মানটাই মেইন ফ্যাক্ট। মিসেস লিমা অনেক আগেই চলে গিয়েছিলেন ড্রয়িং রুমের উদ্দেশ্যে। এখন আবার এলেন। এসে বললেন যে মিস্টার মোর্শেদ নাকি তাকে ডাকছেন। এই বলে তিনি আবারও চলে গেলেন। মিসেস লিমার সাথে এনাও চলে গেল। যাবার আগে উদিতাকে আন্তরিকভাবে জড়িয়ে ধরে বলল তাদের বাসায় যাওয়ার কথা। উদিতাও মুচকি হেসে জানালো ইনশাল্লাহ। ওরা যাওয়ার পর মিসেস ইয়াসমিনও উঠে দাঁড়ালেন। উদিতার সাথে এতক্ষণ সময় কাটিয়ে ওনার ভীষণ ভালো লেগেছে। এবার উনি একটা অবাক করা কাজ করলেন। তা হলো তিনি তার হাত থেকে স্বর্ণের কারুকাজ করা অত্যাধিক সুন্দর একটা চ্যাপ্টা ডিজাইনার রিং খুলে সেটা অদিতার হাতে পরিয়ে দিলেন। অদিতা যার পরনায় বিস্মিত হলো। অদিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা আপনি কি করলেন আন্টি? এসবের কি দরকার ছিল? মিসেস ইয়াসমিন অমায়িক হাসলেন। অদিতার প্রশ্ন শুনে অদিতার মাথায় হাত বুলিয়ে তিনি আদুরে কণ্ঠে বললেন, এটা তোমার এই আন্টির তরফ থেকে সামান্য একটা গিফট। আজ তুমি আমাদের এত মজাদার খাবার রান্না করে খাইয়েছো, সারাদিন ধরে এত এত কষ্ট করে আমাদের জন্য এত সুস্বাদু খাবার বানিয়েছো, তার তুলনায় এটা কিছুই না মামুনি। বিশ্বাস করো, তোমার মতন এত ভালো ও সরল মনের মেয়ে আমি কখনো দেখিনি। তোমার সাথে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে। আলো চাহেন তো আবার আমাদের দেখা হবে, তবে অন্য কারণে। সেটা তুমি পরে বুঝতে পারবে। এখন এই আন্টির তরফ থেকে এই ছোট্ট গিফটটি তুমি গ্রহণ করবে না মামুনি? জি আন্টি, অবশ্যই। আপনার সাথে গল্প করে আমারও ভীষণ ভালো লেগেছে। এখানে তো আরও আসা হবে আপনাদের।
আমি থেকে থাকলে অবশ্যই আপনাদেরকে আবারও রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। মিসেস ইয়াসমিন মুচকি হেসে উদিতার কপালে একটা চুমু খেলেন। উদিতার হাতে সালামি 10,000 টাকা গুজে দিয়ে বললেন, হুম, মানা করতে পারবে না। এটা তোমার আঙ্কেলের তরফ থেকে সামান্য উপহার। তোমার আঙ্কেল তোমায় দেখেননি ঠিক, কিন্তু দেখলে খুশি হয়ে এর থেকেও বেশি দিতেন। আমি তো সামান্য দিয়েছি মাত্র। আমি চাইছি না তুমি এত অস্বস্তি নিয়ে তাদের সাথে দেখা করো। এর জন্যই আমি দিয়ে দিলাম। তোমার যা ভালো লাগবে তা কিনে নিও। ভালো থেকো মামনি, আর নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। জি আন্টি, আপনিও নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজ যাই মামনি। এই বলে মিসেস ইয়াসমিন চলে গেলেন। উদিতা ওনার যাওয়ার পানে অবাক হয়ে তাকিয়ে রইল। উনি যা দিলেন তা ফিরিয়ে দেওয়াটা অভদ্রতা হয়ে যায়, তাই বাধ্য হয়ে সেগুলো গ্রহণ করেছে উদিতা। কিন্তু সে বুঝতে পারছে না এই 10,000 টাকা এবং এই স্বর্ণের আংটি এসব উনি কেন দিলেন। শুধুই কি রান্না করে খাওয়ানোতে খুশি হয়ে, নাকি অন্য কোনো কারণে? মাথায় প্রশ্নগুলো জটলা পাকিয়ে বসে আছে উদিতার। আপাতত সে এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। টাকাগুলো তার হ্যান্ড পার্সে রেখে দিল সে। অতঃপর বিছানায় গিয়ে রিল্যাক্স হয়ে বসল। মিসেস ইয়াসমিন ও ওনার পরিবারের সবাই বিদায় জানিয়ে চলে গেলেন। আলেয়াকে প্রায় 50,000 টাকার মতো সালামি দেওয়া হয়েছে। মিসেস লিমা তো খুশিতে আত্মহারা। আলেয়ার হাতে মাত্র 5,000 টাকা গুঁজে দিয়ে বাকি টাকা নিয়ে তিনি তার আলমারিতে তুলে রাখলেন। আলেয়া মুখ গোমড়া করে বসে রইল। সে ভেবেছিল সব টাকা তার। কালকে সে মার্কেটে যাওয়ার প্ল্যানও করে ফেলেছিল, কিন্তু তাতে তার মা বাগড়া দিয়ে দিলেন। ওনাদের নিচে যা যা খরচ হয়েছে তার থেকেও বেশি টাকা পেয়ে আয়েশ করে পান চিপুতে লাগলেন মিসেস লিমা। দুনিয়াতে টাকাই তো সব। তার মেয়ে যে রানীর হালাতে তার শ্বশুরবাড়িতে থাকবে তা তিনি খুব ভালোই বুঝতে পারছেন। মিস্টার মোর্শেদ জানিয়েছেন পরের সপ্তাহেই ধুমধাম করে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান সম্পন্ন করা হবে এবং এঙ্গেজমেন্টের দিনই সবাইকে জানিয়ে দেওয়া হবে ঠিক কোন দিন বিয়ে। তবে এর আগে ওনারা সুবিধা মতো সব কিছুর সিদ্ধান্ত নেবেন। বড়লোকের বিরাট কারবার বলে কথা। মিসেস লিমা আরও বেশি খুশি এজন্য যে ওনারা কোনো ধরনের যৌতুক দাবি করেননি। উল্টে বলেছেন সোনাদানা দিয়ে মুড়িয়ে রানীর মতো করে সাজিয়ে কনেকে নিয়ে যাবেন তাদের বাড়িতে। শক্ত কাঠের একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে এক লোককে। একটু আগেই লোকটাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে। সারা গোডাউন জুড়ে 20 জন লোক কালো গেটাপে দাঁড়িয়ে আছে আশেপাশে। চেহারা দেখা যাচ্ছে না ওদের। এটা একটা গোপন সংঘ তাদের, যেখানে অন্যায়কারীদেরকে উচিত শাস্তি দেওয়া হয়। 20 জন লোক, সবার মুখে কালো মাস্ক লাগানো। চেনার কোনো কুদরতি নেই তাদের। চেয়ারে বাঁধা লোকটিকে 5 জন মিলে এতক্ষণ উদম কেলানি দিয়েছে। এত মার খেয়ে বেচারার অবস্থা খারাপ। এদের কাউকেই চিনতে পারছে না সে। কী কারণে এত মারধর করলো তাও বুঝতে পারছে না। একটা দশাসই লোক এতক্ষণ তার গালে হাজারটার মতো চড় মেরেছে। গাল দুটোকে একদম আলুর ভর্তা করে দিয়েছে, কিন্তু টুস শব্দ করারও উপায় নেই। মুখের ভেতর কাপড় গুজে দিয়েছে ওরা অনেক আগেই। খালি ছটফট করছে সে বান মাছের মতো। কিন্তু লোকগুলো নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে তাদের জায়গায়। ঠিক এমন সময় কটকট শব্দে গোডাউনের ভেতর কেউ প্রবেশ করলো। সেই 20 জন লোক আগন্তুকটিকে দেখে স্যালুট দিল। আগন্তুকটি অভ্যস্ত ভঙ্গিতে তাদের মধ্যে একজনকে ইশারা করলো। সাথে সাথে লোকটি একটা চেয়ার এগিয়ে দিল তাকে। আগন্তুকটি আয়েশ করে পায়ের উপর পা তুলে চেয়ারে বসলো। আর একজনকে ইশারা করতেই সে এসে বন্দি লোকটার মুখ থেকে কাপড় সরিয়ে দিল। আগন্তুকটিকে দেখে প্রথম মোটেও চিনতে পারল না বন্দি লোকটি। চেঁচিয়ে বলে উঠল, তোর সাহস তো কম নয়। কে তোরা যে আমাকে এভাবে কিডন্যাপ করে নিয়ে এসেছিস? হ্যাঁ, একবার বের হতে পারলে তোদেরকে জ্যান্ত পুঁতে ফেলবো সারা। আগন্তুকটি পৈশাচিক এক হাসি দিল। তারপর আস্তে করে মাথা থেকে কালো হুডি সরিয়ে মুখ থেকে কালো মাস্কটা সরালো সে। আগন্তুকটির চেহারা দেখে ভয়ে চমকে উঠল বন্দি লোকটি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আপনি আগন্তুকটি এবার জোরে হেসে উঠল বন্দি লোকটির তোতলানো দেখে। পা নাচাতে নাচাতে ভরাট কণ্ঠে বলে উঠল, কিরে মদনা, আমার চেহারা দেখেই সব হাওয়া হয়ে গেল নাকি?
এতক্ষণ তো মুখ থেকে ব্যাটাগিরি মার্কা কথা বেরোচ্ছিল, তাহলে এখন মুখে রা নেই কেন? হ্যাঁ, মদন চুপ করে আছে। কি কথা বলবে সে? বলার মতো কিছু আছে আর? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রবাদ বাক্যটি যে কতটা সত্যি তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। যেখানে আন্ডার ওয়ার্ল্ডের কিং এটিসি শারাজ খানের নাম শুনলে মন্ত্রী মিনিস্টাররা পর্যন্ত ভয়ে কেঁপে ওঠে, সেখানে আজ মদন খুব বাজেভাবে ফেঁসে গেছে। এক কথায় ধনীর জম, গরিবের বন্ধু। রবিনহুডের মতো এই সারাজও অন্যায়কারী জম ও নিপীড়িত মানুষদের বন্ধু বললেই চলে। সারাজকে দেখে মদনের তার বিগত সব কুকর্মের কথা মনে পড়ে গেল। ভয়ে থরথর করে কাঁপছে সে সারাজের ভয়ঙ্কর রক্তলাল চক্ষু দেখে। মদন একটা মেয়ে পাচারকারী চক্রের হেড। ওর নামে প্রায় ৫৪টার মতো মামলা আছে। বর্তমানে আর একটা মামলা দেওয়া হয়েছে তার উপর। সে একটা গরিব ঘরের মেয়েকে তুলে নিয়ে ১ সপ্তাহ ভরা টানা ধর্ষণ করেছে। মেয়েটা আত্মরা অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। তার উপর বেশ অনেকগুলো ধর্ষণ ও মেয়েকে খুনের মামলাও করা আছে। মেয়েদেরকে পটিয়ে পাঠিয়ে নিজের এরিয়ায় নিয়ে এসে পাচার করে দেয় সে, এবং এসবে তাকে সাহায্য করে তার বিশ্বস্ত চেলাপেলারা। সারাজ অনেক আগেই একবার তার বিশ্বস্ত ডানহাত মির্জাকে দিয়ে ওয়ার্নিং দিয়েছিল মদনকে, কিন্তু সে অ্যালাউই করেনি সারাজের থ্রেটকে। তাই আজ একদম তুলে নিয়ে আসা হয়েছে তাকে, এবং সারাজের কাছে তুলে নিয়ে আসা মানে সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করা। সে প্রত্যেক অন্যায়কারীকেই তুলে নিয়ে আসার আগে লাস্ট ওয়ার্নিং দেয়। এতে যদি সে শুধরে না যায় তাহলে অপরাধীকে তুলে নিয়ে এসে গোডাউনে সারাজ না আসা পর্যন্ত আটকে রাখা হয়, এবং সারাজ আসা মানে নির্ঘাত ভয়ঙ্কর মৃত্যু। মদনের সারা শরীর বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। ভয়ের চোটে মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না তার, যেন নির্বাক কোনো পুতুল সে। সারাজের হাতে মোটা শেকলের মতো একটা ইস্পাতের চেইন ছিল। সেটা এক মনে নাড়াতে নাড়াতে বলল, কিরে, কিং এডিসি সারাজ খানকে চিনতে কোনো ভুল হয়নি তো তোর? না চিনে থাকলে বল, ভালো করে চিনিয়ে দেই। হৃৎপিণ্ড ভীষণভাবে লাফালাফি করছে মদনের। হাত পা তড়িৎ গতিতে কাঁপছে তার। সারাজ আবারও বলে উঠল, এখন তো কাপাকাপি করে কেন বলছিস বলতো? এতদিন এসব কুকর্ম করার সময় মনে ছিল না যে এই কিং সারাজ একবার ধরতে পারলে তোর বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবে? হ্যাঁ, কি সারাজের থ্রেটকে সিরিয়াসলি না নিল? এরকমই হবে জানতি না তুই, শুয়োরের বাচ্চা? এই বলে প্রচণ্ড রেগে চেয়ার ছেড়ে মদনের গালে ঠাস করে একটি থাপ্পড় বসিয়ে দিল সারাজ। হুঙ্কার দিয়ে বলল, কুত্তার বাচ্চা, মেয়ে দেখলেই হুঁশ থাকে না তাই না? কি করে পারলি এই ১৫ বছরের ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে ধর্ষণ করতে? বল শালা শুয়োরের বাচ্চা, তোর বউকে একটুকু কাঁপলো না? এই সারাজ ধরতে পারলে তোর কি অবস্থা করবে তাকে তুই আন্দাজও করতে পারিসনি। আজ তোকে এমন ভয়ঙ্কর মৃত্যু দেব যা তুই কখনো কল্পনাও করিসনি। সো গেট রেডি ফর ইয়োর পানিশমেন্ট। আজকেই এই দুনিয়ায় তোর শেষ রাত। কালকের ভোরের আলো দেখার সৌভাগ্য তুই পাবি না। তোর চেলাবেলাদের তোকে ধ্বংস করে দিয়েছে আমি। কি ভেবেছিস তুই এই সারাজের হাত থেকে পালিয়ে গিয়ে বেঁচে যাবি? কখনো না। এই বলে পৈশাচিক একটা হাসি দিয়ে লম্বা করে দম নিল সারাজ। হাত দিয়ে তালি বাজালো সে। সাথে সাথে কালো পোশাক পরিহিত এক দশাসই টাইপের লোক হাতে ধারালো চাকু নিয়ে সারাজের দিকে এগিয়ে এলো। সারাজ আয়েশ করে চেয়ারে বসে লোকটাকে খুবই সাধারণ ভঙ্গিমায় বলে উঠল, মির্জা, এক্ষুনি এই শালার পুতের পুরুষত্বের ১২টা বাজাবে। এই চাকু দিয়ে কেটে দাও তার ওই কলঙ্কিত অঙ্কটি যা দিয়ে সে হাজারো মেয়ের সর্বনাশ করেছে। ওকে বস। এই বলে মির্জা এগিয়ে গেল মদনের দিকে। মদন সারাজের কথা শুনে ও মির্জার এগিয়ে আসা দেখে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, না, আমার এত বড় সর্বনাশ করো না প্লিজ। আমি কথা দিচ্ছি আর জীবনেও এসব কুকর্ম করবো না। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। আমাকে মেরো না প্লিজ, দোহাই লাগে তোমাদের। সারাজ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও রিয়েলি? তুই ভালো হয়ে যাবি? বেস্ট জোকস শোনালি তুই আমায়, মত না?
এখন দেখছি ভূতের মুখে রাম নাম। এভাবে তোর কাছে কত শত মেয়ে নিজের জীবনের জন্য ভিক্ষা চেয়েছে, কত শত মেয়ের জীবন তুই নষ্ট করেছিস। তুই তার কি কোনো হিসাব আছে তোর কাছে? শুনি তো একটু। তখন তো তুই তাদের আগুতি মেশানো কথায় কোনো বার্তা দিসনি। নিজের লালসার শিকার বানিয়েছিস তুই ওই নিরীহ সব মেয়েদেরকে। তুই ভাবলি কি করে যে এত এত মারাত্মক অপরাধ করেও তুই পার পেয়ে যাবি, তাও কিং এডিসি সারাজ খানের থেকে? সে আশায় ঘুরে বালি। সারাজ ফার্স্ট অ্যান্ড লাস্ট একবারই চান্স দেয় অপরাধীকে, একবার মাত্র নিজেকে শুধরানোর সুযোগ দেয়। সেই সুযোগ কাজে না লাগলে মানে নিজের লাইফকে নিজ দোষে হারানো। সো এখন এত আক্ষেপ করেও লাভ নেই, মৃত্যুর জন্য তৈরি হ। মির্জা, ইয়েস বস। লেটস ফিনিশ ইউর ওয়ার্ক। ওকে বস। হাতে চেইন পেঁচিয়ে মির্জাকে আদেশ করলো সারাজ। সাথে আরও কয়েকজনকে ইশারা করলো কিছু। আরও 5 জন এগিয়ে এলো মির্জার কাছে। একজন মদনের পরনে থেকে প্যান্ট খুলে নিল। মদন তার স্বরে চিৎকার করছে। চিৎকার করে করে গলার 12টা বাজাচ্ছে সে। সারাজের ইশারায় একজন তার মুখ বেঁধে দিল যাতে চিৎকার করতে না পারে। মির্জা পৈশাচিক হেসে ধারালো ছুরি দিয়ে এক পোঁছে মদনের লিঙ্গটা আলাদা করে ফেলল। মদন গলা কাটা মুরগির মতো এক নাগারে ছটফট করছে। মির্জা ছুরি দিয়ে মদনের কপালে কেটে লিখে দিল, আমি ধর্ষক। তারপর সেই কাটার জায়গায় লবণ মরিচ ঢেলে দিল। পাগলের মতো ছটফট করছে মদন ছাড়া পাওয়ার জন্য। সারাজের কথা মতো মদনের শার্ট খুলে সারা বুক ছুঁড়ে ছুরি দিয়ে লেখা হলো, কিং এটিসি সারাজের কথা না শোনার শাস্তি। পিঠে লেখা হলো একজন ধর্ষকের প্রাপ্য শাস্তি, এবং তাতেও লবণ মরিচ ঢেলে দেওয়া হলো। সারাজ এক মনে ফোন টিপছে, বাকিরা তাদের কাজ সারতে ব্যস্ত। মদন চাপা আর্তনাদ করতে লাগলো। অনবরত গোঙাচ্ছে সে, এখনো মরেনি। তাই হাত পা কেটে এখানেও লাল মরিচ, লবণ ও বোম্বে মরিচ ঢেলে দেওয়া হলো। এত ভয়াবহ অত্যাচার সহ্য করতে না পেরে ওই ছটফট করতে করতে মুহূর্তেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মদন। সারাজ হাসল মদনের দিকে তাকিয়ে। তার দেওয়া ওয়ার্নিংকে অ্যালাউ না করে খুব বড় ভুল করেছে মদন, মারাত্মক ভুল করেছে, যার ফলস্বরূপ এত ভয়ঙ্কর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলো তাকে। সারাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে মির্জাকে লক্ষ্য করে বলল, ওর লাশটা একদম পাবলিক প্লেসে রেখে আসবে মির্জা, যাতে এই ভয়ঙ্কর মৃত্যু দেখে সবার কলিজা কেঁপে ওঠে। আর কোনো অমানুষের বাচ্চা যাতে কোনো মেয়েকে ধর্ষণ করার আগে 100 বার চিন্তা করে মতনের শেষ পরিণতি দেখে মতনের সমস্ত কুকীর্তি ফাঁস করে দেওয়ার ব্যবস্থা করবে। জি বস, আপনি ভাবেন না, সব হয়ে যাবে বস। পরে কাকাকে টার্গেট করব। সারাজ শয়তানি মার্কা মুচকি হাসি দিয়ে বলল, সেরা ক্যাসিনো ব্যবসায়ী এবং পতিতা বিক্রির দালাল সাজ্জাদ তোফায়েলকে। এই বলে গোডাউন থেকে বেরিয়ে গেল সারাজ। সারাজের সাথে একজন বডিগার্ড এসেছিল, সেও সারাজের পিছে পিছে চলে গেল। বাকিরা মদনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাসকিনের পরিবারের সবাই চলে আসার পর অদিতারা সবাই ডিনার করতে বসল। আজকের ধকলে সবাই ক্লান্ত, বিশেষ করে মিসেস লিমা এবং অদিতা। তাদের ওপর ধকল গেছে অনেক বেশি। অদিতা এবং তানিয়া সবাইকে খাবার বেড়ে দিয়ে ওরা নিজেরাও চেয়ার টেনে বসে পড়ল। খাবার খেতে খেতে আলেয়ার এঙ্গেজমেন্ট ও পাত্রপক্ষের সবার কথা আলোচনা ও সমালোচনা করতে লাগলো ওরা। সবার মাঝে একমাত্র অদিতাই মুখে কুলু পেটে এক মনে খাবার খাচ্ছে। মিসেস লিমা অদিতাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এখন বাসায় যাওয়ার চিন্তা বাতিল করে ফেল অদিতা, তোর আর এখন কোথাও যাওয়া হচ্ছে না। কিন্তু ফুপ্পি, মিসেস লিমা অদিতার কথা থামিয়ে দিয়ে বললেন, দেখ, আমি তোর কোনো কথা শুনছি না, তোকে এখানেই থাকতে হবে। তুই হলে আমার মেন হেল্পিং হ্যান্ড। এসব বিয়ে শাদির কাজে নিজের মানুষ ছাড়া পর কাউকে বিশ্বাস করা যায় না। 2-1 দিন পর তোর বাবা মা ও ভাই ভাবি চলে আসবে এখানে, চিন্তা করিস না। তোকে ছাড়া আমি একদম অচল, তা আজকে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি আমি। বলেও লাভ নেই, তোকে এখন আমি কোথাও যেতে দিচ্ছি না, ব্যাস। মিসেস লিমার সাথে সাই জানালেন অদিতার ফুপা মিস্টার গোলজার ও বললেন, তোমারই তো বোনের বিয়ে, থেকে যাও না মা। তুমি ছাড়া তোমার ফুপি এক হাতে সব সামলাতে পারবে না।
থাকবে না মানে? ও থাকতে বাধ্য। এখন কোথাও যাওয়া চলবে না। মিসেস লিমার একরোখা মনোভাব জীবনেও যাবে না। তিনি বলেছেন মানে তার অনুমতি ছাড়া আর এক পাও কোথাও যেতে পারবে না উদিতা। তাই তার কথা না বাড়িয়ে চুপ করে গেল সে। উদিতার মাথায় এখন মিসেস ইয়াসমিনের দেওয়া স্বর্ণের আংটিও সেই 10,000 টাকা ঘুরপাক খাচ্ছে। উদিতার এখনও এসব কিছু বোধগম্য হচ্ছে না। রান্না করে খাওয়ালে যে কেউ কাউকে এসব সালামি দেয়, তা উদিতার কেন জানি মোটেই বিশ্বাস হচ্ছে না। ফুপ্পিকে জানাবে কিনা সেটা নিয়েও দোটানায় পড়ে গেছে উদিতা। এখন সবার সামনে এসব জানালে সেটা নিয়ে সারা রাত ধরে আলোচনা চলবে। তাই সে ঠিক করলো সবার সামনে না বলে আলাদা করে বলবে মিসেস লিমাকে। খাওয়া দাওয়া সেরে সবাই যে যার রুমে চলে গেল। রান্নাঘরে থালা বাসন ধোয়ার ফাঁকে উদিতা মিসেস লিমাকে বলল যে তার রুমে আসতে। অতঃপর ধোয়া মোছার পালা শেষ করে উদিতা তার রুমে গেল এবং তার পিছু পিছু গেলেন মিসেস লিমা। উদিতা দরজা আটকে মিসেস লিমাকে সব খুলে বলল। আংটি ও টাকা বের করে দেখালো তাকে। মিসেস ইয়াসমিনের বলা কথাগুলো বাদ দেয়নি সে। মিসেস লিমা অবাক হয়ে উদিতার বলা সব কথা শুনলেন। আংটি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলে উঠলেন, কি জানি বাপু, বড়লোকের কারবার বোঝাও মুশকিল। খুশি হয়ে হয়তো দিয়েছে তোকে, থাক রেখে দে তোর কাছে। আর আংটিটা আঙুলে পরে থাক, খুব সুন্দর লাগছে তোকে এই আংটিটাই। টাকাগুলো বেগে রেখে দে, নয়তো হারিয়ে ফেলবি। মিসেস লিমার কথায় উদিতার মনে আর কোনো সংশয় রইল না। সে স্বাভাবিকভাবেই মেনে নিল সব। কিন্তু মিসেস লিমার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। মিসেস লিমা ভীষণ চালাক। তিনি ঠিক বুঝে গেছেন যে মিসেস ইয়াসমিন এসব এমনি এমনি উদিতাকে গিফট করেননি। বলতে গেলে এটা পরোক্ষভাবে কোণে দেখার সালামি। উদিতাকে যে নিজের ছেলের জন্য মনে ধরেছে মিসেস ইয়াসমিনের, তা মিসেস লিমা ফট করে বুঝে গিয়েছেন। অবশ্য এই নিয়ে অনেক বিয়ের প্রস্তাব এসেছে উদিতার জন্য, কিন্তু সবগুলোই রিজেক্ট করে দিয়েছিলেন উদিতার বাবা মিস্টার আনিসুল খান। মিসেস লিমা মনে মনে হাসলেন। এবার আর হয়তো রিজেক্ট করার মতো কোনো কারণ খুঁজে পাবেন না মিস্টার আনিসুল, কারণ ওই বাড়ির প্রত্যেকটা ছেলে কাজে কর্মে রূপের দিক থেকে সব দিক দিয়ে একদম পারফেক্ট। ওই বাড়ির পুত্রবধূ হওয়া সৌভাগ্যের ব্যাপার। তবে মিসেস লিমা একটা বিষয়ে কনফিউশনে ভুগছেন, তা হলো মিসেস ইয়াসমিন তার কোন ছেলের জন্য উদিতাকে পছন্দ করেছেন। মিসেস ইয়াসমিনের তো 3 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলের বিয়ে হয়ে গেছে, মেজোটা আজকে আসেনি। শুনেছেন সে নামকরা একজন বিজনেসম্যান, নিজের পরিচয় নিজেই গড়েছে সে। সমস্ত মন্ত্রী এমপি ও বড় বড় নামকরা নেতারাও তার কথায় উঠবোস করে, এতটাই ক্ষমতাশালী সে। বাহিরের দেশগুলোতেও তার বেশ নামডাক আছে। খুব প্রভাবশালী ছেলে সে। যেমন সুন্দর ও স্মার্ট, তেমনি রাগী আর অ্যাটিটিউডওয়ালা। তাদের বাসার সব ছেলেদের মধ্যে সেই বেশি সুদর্শন ও একরোখা মনোভাবের ছেলে, যেটা মুখে বলে সেটাই করে ছাড়ে। এক কথার মানুষ। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে তাকে চেনে না। আশিয়ান তাইব চৌধুরীর নামটা বললেই হবে, যাকে সবাই এক নামে চেনে। বেশিরভাগ মেয়েরাই তার জন্যে পাগল, কিন্তু সে পাত্তা দেয় না এসব। কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেই ভালোবাসে বেশি। সব কিছুতেই সে পারফেক্টনেস খোঁজে। যা করে টাইম মেনটেন করেই করে। হুদাই সময় নষ্ট করার মতো বান্দা সে নয়। ফালতু আড্ডায়ও তাকে কখনো পাওয়া যায় না। খুব কম কথা বলে সে, এটা তার একটা বদ স্বভাব। প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া এক্সট্রা একটা শব্দও তার মুখ থেকে কেউ বের করতে পারে না। সব সময় ফর্মাল গেটআপে থাকতে পছন্দ করে সে। যাই হোক, কিন্তু মিসেস লিমা যতদূর জানেন, আশিয়ান মেয়েদের ছায়াও সহ্য করতে পারে না। ওর 4 বছরের দীর্ঘ রিলেশন ব্রেকআপ হওয়ার পর মেয়েদের ওপর থেকে বিশ্বাস জিনিসটাই উঠে গেছে আশিয়ানের। তার কাছে সব মেয়েরাই ছলনাময়ী। এসব কিছু আলিয়ার কাছ থেকে জেনেছেন উনি। যে ছেলে কোনো মেয়েই সহ্য করতে পারে না, সেই ছেলের জন্য মেয়ে দেখতে আসাটা নিছক বোকামিই বটে। তাহলে কি ওনার ছোট ছেলে এসফাক তাসজিদের জন্য? এটাও বর্তমানে অসম্ভব বলা যায়, কারণ ছেলেটা এখনও একজন স্টুডেন্ট, ডাক্তারি পড়ছে সে। এখনও কি বিয়ে দেবে না তার বাবা, যেহেতু এখনও সে নিজের পায়ে দাঁড়ায়নি। তাহলে কার জন্য?
এসব চিন্তা করতে করতে মাথার মগজ গোলা হয়ে গেল মিসেস লিমার। মগজকে আর বেশি না ঘাটিয়ে তিনি তার রুমে চলে গেলেন ঘুমাতে। উদিতাও তার মা বাবার সাথে একবার ল্যান্ড ফোন দিয়ে কথা বলে নিয়ে ঘুমাতে চলে গেল বিছানায়। উদিতা ফোন ইউজ করে না, ফোনের প্রয়োজনও পড়েনি কখনো তার। আম্মু ও আব্বুর সাথে কথা বললে মনটা একদম শান্ত হয়ে যায় উদিতার। সেই শান্তি যে আর কোথাও নেই। এসব ভাবতে ভাবতেই সুখ নিদ্রায় পাড়ি জমালো উদিতা। চৌধুরী হাউস। সারা ড্রয়িং রুম জুড়ে আড্ডার আসর বসেছে। সেই আসরে পরিবারের সবাই হাজির, নেই শুধুমাত্র আশিয়ান। অবশ্য কেউ তার আসার অপেক্ষা করছে না, কারণ সবাই জানে এসব আড্ডা ফুর্তি তার মোটেও পছন্দ না। এখনও বাসায় আসেনি সে, এত রাত অবধি সে বাইরে। ওর টেনশনে মিসেস ইয়াসমিন শান্তিমতে কোথাও বসতেও পারছেন না। ছেলেটা প্রায়শই এরকম রাত করে বাসায় ফেরে। রাত প্রায় 11:30 বাজে এখন, অথচ ওর বাসায় আসার নামগন্ধও নেই। কি ছেলে থেকে কি হয়ে গেল সে? ভাবতেই দীর্ঘশ্বাস ফেললেন মিসেস ইয়াসমিন। ইলিয়ানা ওকে ছেড়ে যাওয়ার পর থেকেই আশিয়ান একদম চেঞ্জ হয়ে গেছে। সেই থেকে সে নিজেকে পুরোপুরি রূপে পাল্টে ফেলেছে। হাসি খুশি থেকে একদম গম্ভীর রূপ ধারণ করেছে। ইলিয়ানার চলে যাওয়ার পর থেকে তাকে এখনো পর্যন্ত মন থেকে হাসতে দেখেননি মিসেস ইয়াসমিন। তার হাসি খুশি ছেলের এই পাথর রূপ তিনি কোনো মতেই মেনে নিতে পারছেন না। কি করলে আশিয়ান আগের মতো হয়ে যাবে তা নিয়ে সারাক্ষণ ভেবে চলেছেন তিনি। মনে মনে নিজে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আজ রাতেই আশিয়ানের সাথে তিনি কথা বলবেন বলে ঠিক করলেন। ড্রয়িং রুমে তাসকিনের বিয়ের বিষয় নিয়ে উড়াধুরা আলোচনা চলছে। এঙ্গেজমেন্ট কোথায় হবে, কিভাবে হবে, কে কী পরবে, কোন দিন থেকে শপিং স্টার্ট করতে হবে, কিভাবে ডেকোরেশন করা হবে, ফটো সেশন কিভাবে হবে, এইসবই আলোচনার মেইন টপিক। সবাই যখন মৌমাছির মতো গুঞ্জন তুলতে ব্যস্ত, ঠিক তখনই বাসার ভেতর চেহারায় একরাশ ক্লান্তি নিয়ে চিরাচরিত ফর্মাল গেটআপে সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো আশিয়ান। সবার দিকে এক পলক তাকিয়ে কারোর সাথে কোনো কথা না বলে সে গটগট শব্দে সোজা তার রুমের দিকে চলে গেল। তার এমন ব্যবহারের সাথে গত 2 বছর ধরে সবাই পরিচিত, তাই কেউ তেমন একটা মাথা ঘামালো না এই নিয়ে। সবাই আগের মতোই আবার আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। আশিয়ানের আগমনে মিসেস ইয়াসমিন প্রশান্তির একটা নিঃশ্বাস ফেললেন। তারপর উঠে চলে গেলেন রান্নাঘরে আশিয়ানের জন্য কফি বানাতে ও রাতের ডিনার গরম করতে। এসব কাজ সার্ভেন্টরাই করতে পারত, কিন্তু আশিয়ান সার্ভেন্ট দ্বারা সংঘটিত কোনো কাজ মোটেই পছন্দ করে না। তাই তো এখনো পর্যন্ত মিসেস ইয়াসমিন আশিয়ানের কাপড় চোপড় ধোয়া, রুম পরিষ্কার করা, খাবার তৈরি করা, কফি তৈরি করা সব একা নিজ হাতেই করে থাকেন। এতে অবশ্য ওনার কোনো অসুবিধে হয় না। নিজের ছেলের জন্যই তো করছেন এসব, অন্য কারোর জন্য তো আর নয়। আশিয়ান রুমে গিয়ে গলা থেকে টাইটা টেনে খুলে নিল। ক্লান্ত হয়ে ধপ করে বিছানায় বসে পড়ল সে। তারপর আস্তে ধীরে পা থেকে শু, জুতা ও মোজা খুলে ফেলল। গা থেকে শার্ট খুলে ছুঁড়ে মারল বিছানায়। এসি অন করে রিল্যাক্স হয়ে বিছানায় হেলান দিয়ে বসল সে। ইদানিং বেশি হার্ডওয়ার্ক করলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। দুহাত দিয়ে মাথার চুল টেনে ধরে শান্ত ভঙ্গিতে স্থির হয়ে বসে আছে আশিয়ান। জীবনটা কেন জানি খুব বেরঙিন হয়ে গেছে। তারও আর ভালো লাগছে না এমন বিষাদ মার্কা জীবন। যার জন্য সে এই দেবদাসে পরিণত হয়েছে, সে তো ঠিকই কত সুন্দর হেসে খেলে জীবন পার করছে। শুধু শুধু নিজের জীবনটা এভাবে নষ্ট না করে আবারও নতুন করে সব শুরু করলে কি ভালো হবে না? তার আম্মু তো প্রায় শখানেক মেয়ে দেখছেন তার জন্য, কিন্তু সে ইচ্ছে করে এসব ইগনোর করেছে। আশিয়ানের জন্য তাসকিনের বিয়ে আটকে ছিল এতদিন। এজন্যই আজ তার বয়সে ছোট তার চাচাতো ভাই তাসকিনের জন্য মেয়ে দেখতে যাওয়া হলো এবং সব ঠিকঠাকও করে ফেলা হলো। যদিও সে যায়নি সেখানে, কিন্তু ফোন করে তাকে এসব জানিয়েছে তার ছোট ভাই তাসজিদ। খুব অশান্তি লাগছে আজ আশিয়ানের। এই মুহূর্তে তার কিচ্ছুটি ভালো লাগছে না। চুপচাপ এই অবস্থায় বিছানায় শুয়ে পড়ল সে। এদিকে মিসেস ইয়াসমিন রান্নাঘরে আশিয়ানের জন্য খাবার গরম করছেন এক মনে। সারা রান্নাঘর ফাঁকা, সবাই ড্রয়িং রুমে আড্ডায় মত্ত।
মিসেস ইয়াসমিন আনমনে কি একটা ভেবে কাজ করে চলেছেন, তাই তো এনার আগমন উনি টের পেলেন না। হঠাৎ করে এনাকে দেখে কিছুটা হকচকিয়ে গেলেন মিসেস ইয়াসমিন। মায়ের চমকে ওঠা দেখে এনা হেসে ফেলল। মিসেস ইয়াসমিন নিজেকে সামলে নিয়ে এনার উদ্দেশ্যে বলে উঠলেন, একটু শব্দ করে তো আসবি নাকি? আচমকা ভাবে আসায় পুরো ভয় পেয়ে গেছি আমি। এনা মিসেস ইয়াসমিনকে রিল্যাক্স হওয়ার টাইম দিয়ে বলে উঠল, আরে আম্মু কুল, ভয় পাওয়ার কি আছে? আমি তো তোমার মেয়ে না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি জানি তুমি আমার মেয়ে। তা কি জন্য এসেছিস ফটাফট বলে ফেল, টাইম ওয়েস্ট না করে। এনা মায়ের কথা শুনে চোখের চশমা ঠিক করে সিরিয়াস হয়ে বলতে লাগলো, আম্মু, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? মিসেস ইয়াসমিন ভ্রু কুঁচকে এনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কোনটা? আমার না ওই উদিতা মেয়েটাকে আশু ভাইয়ের জন্য ভীষণ পছন্দ হয়েছে। কত সুন্দর ফুটফুটে মেয়েটা। বিশ্বাস করো আম্মু, এত সুন্দর মেয়ে আমি এর আগে কখনো দেখিনি। একদম ন্যাচারাল লুক, কোনো ধরনের কোনো প্রসাধনই ব্যবহার করেনি, একদম নর্মাল। দেখলেই বোঝা যায় খুব ধার্মিক ও রক্ষণশীল পরিবারের মেয়ে সে, আর ভীষণ সংসারীও বটে। এদিকে তাসকিন ভাইয়েরটার আসল চেহারা তো দেখিনি এখনো। যে হারে পার্লার থেকে সাজগোজ করে এসেছে, বাপরে! আর এত বড় ধামড়া মেয়ে নাকি রান্না করতেও পারে না। কই, আমাকে তো তুমি সব ধরনের রান্না ও ঘরের কাজ শিখিয়েছ, অথচ ওর থেকে আমার পড়ার চাপ বেশি। ইঞ্জিনিয়ারিং পড়া তো আর চারটেখানি কথা নয়। মিসেস ইয়াসমিন এনার দিকে এক পলক তাকিয়ে বললেন, সবার যে সব কিছু শিখতে হবে এমন কোনো কথা নেই এনা। যে সংসার করবে, মানে তোর তাসকিন ভাইয়ের কথা বলছি, তার তো কোনো অসুবিধা নেই। তাহলে তোর এত বিরক্ত লাগছে কেন শুনি? সে তো এখন হবু বউকে দেখে স্বপ্নের রঙিন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। বিয়ের পর ঠিকই টের পাবে কোন ধানি লঙ্কাকে বিয়ে করে এনেছে। তখন তার আফসোসের সীমা রইবে না। দেখো তুমি, মিলিয়ে নিও আমার কথা। দেখেই বুঝেছি ওই আলিয়া ভীষণ দেমাগি টাইপের মেয়ে, অহংকারে ভরা তার মন। সে যাকগে, ওর কথা চিন্তা করে আমাদের লাভ নেই। তুই উদিতার কথা জানতে চাইছিলি না? তাহলে শোন, আমি ওকে আংটি পরিয়ে দিয়ে এসেছি, সাথে 10,000 টাকা দিয়েছি সালামি হিসেবে। সত্যি বলতে আশিয়ানের জন্য আমারও তাকে ভীষণ পছন্দ হয়েছে। আমি শিওর তোর আব্বু জানলে কিছুই বলবে না, বরং শুনে খুশি হবে খুব। আমার পছন্দ যে ওনার পছন্দ সে আমি জানি। এবার শুধু তোর ভাইয়াকে রাজি করানোর পালা। এনা মনে মনে খুশি হলো, এই জন্য যে তার আম্মু তার থেকেও ভীষণ ফাস্ট। তবুও কিছু একটা চিন্তা করে এনা সংশয় ভরা কণ্ঠে বলল, আমরা তো আমাদের পছন্দ নিয়ে মেতে আছি আম্মু। ভাইয়ার কি তাকে পছন্দ হবে? আর উদিতার আব্বু আম্মু কি মানবেন? উদিতার তো বয়সও খুব কম, মাত্র 16 বছর। এ বয়সে বিয়ে দিলে তো বাল্য বিবাহ হয়ে যাবে, প্লাস বিয়ের রেজিস্ট্রিও হবে না। আর ভাইয়ের সাথে ওর বয়সের তফাতও অনেক, পুরো 10 বছরের ব্যবধান। মিসেস ইয়াসমিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললেন, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। আমি মনে মনে সব প্ল্যান করেই রেখেছি। এমন প্ল্যান করেছি যে সব কিছু 100% হওয়ার নিশ্চিত সম্ভাবনা আছে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তোর ভাইয়াও রাজি হবে, মেয়ের বাবা মাও রাজি হবে। আর বয়স নিয়ে চিন্তা নেই। রেজিস্ট্রি পেপারের বয়স বাড়িয়ে দিলে অবশ্যই রেজিস্ট্রি হবে, তবে আমি রেজিস্ট্রি নিয়ে চিন্তা করছি না। আপাতত ধর্মমতে বিয়েটা হয়ে গেলেই এনাফ। তারপর উদিতার 18 বছর পূর্ণ হয়ে গেলেই বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করে ফেললেই হয়ে গেল, আর কিছু লাগবে না। আর তোর বাবা তো আমার থেকে বয়সে 11 বছরের বড়। তো তোর বাবার সাথে কি আমি সংসার করছি না নাকি? তাই তো, এটা তো এনা ভাবেনি কখনো। এই বয়সটা তো তেমন একটা ম্যাটার করে না, মাত্র 10 বছর। অনেকে তো 15 থেকে 20 বছরের বড় ছেলেকে বিয়ে করে। এসবের মাঝে তো এটা কিছুই না। এনা মনে মনে তার আম্মুর বুদ্ধির তারিফ করলো। তার আম্মু আসলেই অনেক বুদ্ধিমান। এনা জানে মিসেস ইয়াসমিন যখন বলেছেন তার মানে তার প্ল্যান 100% সফল হবেই হবে। এখন সে শুধু দর্শকের মতো সব দেখে যাবে। এনা কিছু একটা চিন্তা করে আবারও বলে উঠল, সবই তো বুঝলাম আম্মু, কিন্তু আব্বুর বন্ধুর মেয়ে আশাকে কি করবে? মেয়েটা ভীষণ ছ্যাচরা। এত সহজে কি ভাইয়ের পিছু ছাড়বে বলে তোমার মনে হয়? যেখানে ইলিয়ানা থাকার সত্ত্বেও ভাইয়ের পিছু পিছু ঘুরছে,
সে সেখানে ওকে এত ইজিলি ভাইয়ের পিছু কি করে ছাড়বে? আমার তো মনে হয় না যে ও এত সহজে ভাইয়াকে ছেড়ে দেবে। ওই জোকের কথা বাদ দে। তুই ভালো করে জানিস আমি ওই মেয়েকে দু চোখে দেখতে পারি না। আর উদিতা এবারের বউ হয়ে আসলে ও এমনিতেই আমার ছেলের পিছু ছাড়তে বাধ্য। আর সেই ব্যাপারটা উদিতা নিজ হাতে কন্ট্রোল করবে। আশা করছি সে তার স্বামীর কাছে অন্য কোনো মেয়েকে কখনো অ্যালাউ করবে না। এনা খুশিতে গদগদ হয়ে তার আম্মুকে পেছন থেকে চাপটে জড়িয়ে ধরল। কণ্ঠে খুশির আমেজ ফুটিয়ে তুলে বলল, ও মাই ডিয়ার আম্মু, এই জন্যই তোমাকে আমি এত এত ভালোবাসি। দুনিয়াতে সব থেকে বেস্ট কেউ যদি থাকে তাহলে সে হলো আমার আম্মু। জানো তো আম্মু, আমার না ভীষণ খুশি লাগছে তোমার কথা শুনে। সত্যি বলছি, উদিতাকে আমি আমার ভাবি হিসেবে পেলে আর কিচ্ছু চাইবো না। আমার আশু ভাইয়ের বউ হিসেবে একমাত্র ওই পারফেক্ট। দুজনকে একসাথে দেখলে যে কেউ বলবে মেড ফর ইচ আদার, তাই না আম্মু? মেয়ের খুশি দেখে মিসেস ইয়াসমিনের মুখেও হাসি ফুটে উঠল। সত্যিই তিনি খুব ভাগ্যবতী একজন মহিলা। তার বড় ছেলের বউ যেমন নিরহংকার, ভালো মনের, সহজ সরল টাইপের মেয়ে, তেমনি উদিতাও সেরকম। এবং উদিতাকে ছেলের বউ হিসেবে ঘরে আনলে তার সংসার একদম পরিপূর্ণ ও সবচাইতে সুখী পরিবার হিসেবে গণ্য হবে। মিসেস ইয়াসমিন কখনোই রত্ন চিনতে ভুল করেন না। বেছে বেছে ঠিকই তিনি খাঁটি রত্ন নিয়ে আসেন তার ছেলেদের জন্য। আশিয়ানের বিয়ের পর তাজসিদের জন্যেও মেয়ে দেখতে হবে। নিজের ছেলে মেয়েদেরকে একটা দিক লাগাতে পারলে এবং তাদের জন্য সঠিক জীবন সঙ্গী বাছাই করে দিয়ে তাদেরকে সুখী দেখে তিনি যখন শান্তিতে মরতেও পারবেন, তখন আর তার মধ্যে কোনো আক্ষেপ থাকবে না। মিসেস ইয়াসমিন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, পাগলি মেয়েটা আমার, শুধু দোয়া কর তোর ভাইয়া যাতে সহজে বিয়ের বিষয়টা মেনে নেয়। এটা আমার বাকি কাজ সারতে সুবিধা হবে। আর হ্যাঁ, তোর আর আমার মধ্যকার কথাবার্তা যেন লিক না হয়। এসব ব্যাপারে সঠিক সময় না হওয়া পর্যন্ত কেউ যেন জানতে না পারে। সব ঠিকঠাক করে আমি সবাইকে জানিয়ে দেব। আগে তোর ভাইয়াকে ম্যানেজ করি, তারপর মনে থাকবে তো? এনা বাধ্য মেয়ের মতো মাথা দুলিয়ে বলল, ঠিক আছে আম্মু, তুমি নিশ্চিত থাকতে পারো, এসব ব্যাপারে এখন কেউ কিচ্ছু জানবে না। মিসেস ইয়াসমিন একটা ট্রেতে খাবার ও কড়া এক মগ কফি নিয়ে এনাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, এখন তুই ড্রয়িং রুমে যা, সবার সাথে গিয়ে গল্প কর। আর তোর আব্বুকে এই চায়ের কাপটা দিয়ে দিস। আমি আশিয়ানের রুমে যাচ্ছি। সারাদিন ধরে ছেলেটা বাসায় আসেনি, খেয়েছি কিনা সেটাও জানি না। আমি যাই। এই বলে মিসেস ইয়াসমিন তারা দেখিয়ে চলে গেলেন। এনাও চায়ের কাপটা হাতে নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। মিসেস ইয়াসমিন ট্রে হাতে আশিয়ানের রুমে নক করে ঢুকলেন। রুমে ঢুকে দেখলেন আশিয়ান সবেমাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরুচ্ছে। মিসেস ইয়াসমিনকে দেখতে পেয়ে আশিয়ান মলিন হাসল। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ টায়ার্ড হয়ে আছে সে। মিসেস ইয়াসমিনের বুকটা হু হু করে উঠল ছেলের এই অবস্থা দেখে। তার এত হাসি খুশি ছেলেটা এভাবে বদলে গেল। বাইরে যতই মেকি হাসি হাসুক, ভেতরে তার থেকেও 3 গুণ কষ্ট তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে, যা আর কেউ বুঝতে না পারলেও মিসেস ইয়াসমিন ঠিকই বুঝতে পারেন। মিসেস ইয়াসমিনও হাসি মুখে আশিয়ানের কাছে গিয়ে বিছানার পাশে সেন্টার টেবিলের ওপর খাবারের ট্রেটা রাখলেন। আশিয়ানের পরনে 3/4 ট্রাউজার ও গায়ে একটা টি শার্ট। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। লম্বা লম্বা চোখের পাপড়ি ও গালের খোঁচা খোঁচা কালো চাপদারিতে ফোঁটা ফোঁটা পানি আটকে আছে। রক্তলাল ঠোঁটজোড়াও ভেজা। তার ডান গালে কুচকুচে কালো একটা তিল তার সৌন্দর্য আরও 5 গুণ বাড়িয়ে দিয়েছে। হলুদ ফর্সা চেহারায় ভীষণ মায়া বিরাজ করছে তার। আশিয়ান উচ্চতায় প্রায় 6 ফুট 2 কি 3 ইঞ্চি হবে। জিম করা 6 প্যাক ওয়ালা ফিট বডি তার। দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ। তার ওই লুক যে কোনো মেয়ে ফিদা হওয়ার জন্য যথেষ্ট। সেই লেভেলের স্ট্রং পার্সোনালিটি তার মধ্যে বিদ্যমান। এখন সে যে লুকে আছে, আফটার শাওয়ার, এই লুকে দেখলে তো মেয়েরা পাগল হয়ে যাবে। মিসেস ইয়াসমিন আশিয়ানের হাতে কফির মগ ধরিয়ে দিলেন। আশিয়ান মগ হাতে নিয়ে বিছানায় বসে পড়ল। মিসেস ইয়াসমিন টাওয়াল হাতে নিয়ে সযত্নে আশিয়ানের মাথায় চুল মুছে দিচ্ছেন আর বলছেন, তোকে কতদিন বলেছি বাবা, গোসল শেষে সবার প্রথমে মাথার ভেজা চুলগুলো আগে মুছে নিবি।
চুল ভেজা থাকলে তো ঠান্ডা লেগে যাবে। তুই তো আমার কোনো কথাই শুনিস না। আশিয়ান মুচকি হেসে কফির মগে তৃপ্তির সাথে চুমুক দিয়ে এক হাত দ্বারা মাকে জড়িয়ে ধরল। আবারও মুখে হাসি ফুটিয়ে বলল, তুমি থাকতে আমি নিজের কথা কখনো চিন্তাও করি না আম্মু, কারণ আমি জানি অন্যরা আমার কেয়ার করার কথা ভুলে গেলেও আমার আম্মু আমার কেয়ার করার কথা জীবনেও ভুলবে না। কেয়ামত হয়ে গেলেও আমার আম্মু আর সবার মতো স্বার্থপর হয়ে আমায় ফেলে চলে যাবে না, কারণ আমি জানি আমার আম্মু আমায় ভীষণ ভালোবাসে।